সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। দেশের যে যে প্রান্ত থেকেই আমার এই আজকের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের 2024-25 সেশনের এই শেষ মুহূর্তের প্রস্তুতি বিষয়ক এই ভিডিওতে আপনারা যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখবেন বা দেখার সুযোগ হবে, তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতিটা আরও গুছিয়ে করার জন্য, আরও শানিত করার জন্য ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আজকে একটা আপনাদের জন্য একটা স্পেশাল ক্লাস বা স্পেশাল রেকর্ড ক্লাস বলা চলে। সেটা হচ্ছে কি, সাধারণ জ্ঞান শেষ মুহূর্তের প্রস্তুতি বিষয়ক একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা বাংলা এবং ইংরেজির ভিডিও পেয়েছেন। তো আজকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে একটু কথা বলবো। তো সাধারণ জ্ঞানের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কি করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের রিভিশন। বিশাল বড় সিলেবাস সাধারণ জ্ঞান। বাংলা ইংলিশ নির্দিষ্ট টপিক আছে, যে গদ্য 10টা, পদ্য 10টা, অথবা বাংলা ব্যাকরণের কিছু নির্দিষ্ট টপিক আছে। সাধারণ জ্ঞানের এই বিশাল টপিক থেকে আপনাদের জন্য এই লেকচার শিটগুলো আমরা দিয়েছি, এবং আমরা বারবার বলেছি লেকচার শিটগুলো ভালোভাবে পড়াশোনা করেন, আর হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো পড়াশোনা করেন, তাহলেই হয়ে যাবে। তারপরও শেষ মুহূর্তে রিভিশনের জন্য রিভিশনটা কিভাবে দিবেন, কোন প্রক্রিয়া আগানো উচিত, সেই বিষয়ে একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে রিভিশনটা আমার পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যেই বিষয়গুলো আপনার কাছে সহজ লাগে, যেই লেকচারগুলো সহজ লাগে সেগুলো আগে রিভাইজ দিবেন। খুব দ্রুততম সময় যখন রিভাইজ শেষ হয়ে যাবে, তারপর একটু সময় নিয়ে আপনি কঠিন বিষয়গুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আমার বিশ্বাস আপনাদের সবার কাছে বাংলাদেশ বিষয়াবলীর যে লেকচারগুলো আছে 1, 2, 3, 4, তারপর হচ্ছে আপনার 13, 14, এগুলো বাংলাদেশ বিষয়াবলীর লেকচার, এগুলো আগে রিভাইজ দিয়ে শেষ করেন। তারপর লেকচার 7, 8 আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 7, 8 রিভাইজ দেন। তারপরে 5, 6 দেন। এরপর আপনার হচ্ছে লেকচার 12 রিভাইজ দিবেন আইসিটিটা। হ্যাঁ, এভাবে আপনার কাছে যেটা সহজ লাগে সেটাকে আগে রিভাইজ দিবেন, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাবেন। প্রথম কথা হচ্ছে এইটা রিভিশনের বিষয়ে। তারপর আমাদের পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সাধারণ জ্ঞান কতটুকু পড়াশোনা করবেন, কিভাবে পড়াশোনা করবেন, সবগুলো বিষয় একসাথে পড়াশোনা করবেন, নাকি দিন ভিত্তিক ভাগ করে নেবেন, যে 3 দিন সাধারণ জ্ঞান, 3 দিন বাংলা, 3 দিন ইংরেজি রিভাইজ। এ বিষয়ে আপনারা ডিসাইড করেন আপনারা কীভাবে কী করবেন। তবে আমার পরামর্শ থাকবে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে পড়াশোনার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রত্যেক দিন আপনি একটা নির্দিষ্ট সময় করে সাধারণ জ্ঞান রিভাইজ দিবেন। যেখানে আটকে যাবেন সেই বিষয়টা বারবার দেখবেন। যেখানে মনে হচ্ছে যে এই বিষয়গুলো আপনি জানেন কম বা ভুলে যাচ্ছেন সেই বিষয়গুলো একটু বারবার রিভাইজ দিবেন। আর রিভাইজ দিতে গিয়ে টাইম ম্যানেজমেন্ট সর্বোচ্চ ধরেন 3-4 ঘন্টা রাখতে পারেন, আপনি 4 ঘন্টা 5 ঘন্টা রাখবেন দিনে আপনার এই সাধারণ জ্ঞানের জন্য। এটা থাকবে পরামর্শ। আর পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের বিষয়ে আমরা শেষে কথা বলবো ইনশাল্লাহ। পাশাপাশি শেষে আপনাদের জন্য আরও কিছু বিশেষ কথা থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো এরপরে আসেন, আমাকে বলা হয়েছে সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলার জন্য। তো আমরা আমাদের কিছু প্রায়োরিটি টপিক দেখবো, অর্থাৎ প্রায়োরিটি টপিকস, এই মুহূর্তে কোন টপিকসগুলোকে আপনি প্রায়োরিটি দিবেন, গুরুত্ব দিবেন বেশি, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে আসেন সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আমরা একটু দেখব। বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইউনিটে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। বি ইউনিটে, অর্থাৎ চারুকলা যেটা আর কি, অর্থাৎ এই চারুকলা অনুষদ যেটা, সেই অনুষদের পরীক্ষায় বেশ কয়েকটা জুলাই বিপ্লবে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। বিতেও আসবে, পরবর্তী সব পরীক্ষায় এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। সেটা হচ্ছে কি, জুলাই বিপ্লব। আমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি, এই জুলাই বিপ্লব। তো এই জুলাই বিপ্লব নিয়ে একটু পড়াশোনা করতে হবে আমাদের সবাইকে। এই জুলাই বিপ্লবের যে ঘটনাবলী আছে, আপনারা আশা করি আপনারা আজকে এবং আগামীকালকের মধ্যেই সাম্প্রতিকের শীটটা পেয়ে যাবেন। তো সাম্প্রতিকের শীটে একবারে ধারাবাহিক ঘটনা বর্ণনা করা আছে। তারপর অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন ভিসি হয়েছে বা নতুন যে শাটল বাস চালু হয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন। প্রশাসনের নতুন মুখ, বিশেষ করে এই যে প্রধান বিচারপতি, দুদক কমিশন, পিএসসি কমিশন, পিএসসির চেয়ারম্যান, তারপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, নির্বাচন কমিশনার, এরকম গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে, অ্যাটর্নি জেনারেল, এই সকল নতুন প্রশাসনের যে নতুন মুখগুলো এসেছে, এই মুখগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আমাদের লেকচার সিটে, সাম্প্রতিক লেকচার সিটে এই বিষয়টা ভালোভাবে দেওয়া আছে। আমার বিশ্বাস এই বিষয়টা থেকে, অর্থাৎ জুলাই বিপ্লব থেকে আপনাদের কমপক্ষে 2টা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, 2টি প্রশ্ন আসবে। হ্যাঁ, এটুকু আশা করা যায় যে 2টি প্রশ্ন কমন পাবেন জুলাই বিপ্লব নিয়ে। এরপর সাম্প্রতিক সময়, বিশেষ করে জুলাই বিপ্লবের পর 5 আগস্টের পর
বাংলাদেশের সীমান্ত সীমারেখা নিয়ে ভারতের সাথে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে, ভারত এবং মিয়ানমারের সাথে। হ্যাঁ, ভারত এবং আরেকটা হচ্ছে কি মিয়ানমার, এই দুই দেশের সাথেই আপনার এই সীমান্ত নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, তারপরে আপনার কোন কোন দেশের সাথে সীমান্ত আছে, বিরোধপূর্ণ সীমান্ত, এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। আমার বিশ্বাস এবছর এখান থেকে একটু প্রশ্ন আসতে পারে। বিশেষ করে আপনারা দেখেছেন গতকাল এই যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ বাংলাদেশের ভিতরে আইসা বেড়া নির্মাণ করতে চেয়েছিল, সেখান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি অর্থাৎ পূর্ব নামজার বিডিআর এবং সাধারণ জনগণের প্রতিরোধের মুখে তারা এরকম মানে এটা করতে পারেনি, এই বেড়া নির্মাণ করতে পারেনি, বাঁধ নির্মাণ করতে পারেনি। তো এই সীমান্ত সীমা রেখাগুলো নিয়ে একটু পড়াশোনা করে আমার মনে হচ্ছে এবার একটা প্রশ্ন থাকতে পারে, একটি প্রশ্ন এখান থেকে থাকতে পারে। শিক্ষা সংবাদ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এটা পাবেন কোথায় দেখেন, আমি বলে দিচ্ছি, এটা পাবেন সাম্প্রতিক রিসেন্ট শিটে পাবেন। হ্যাঁ, রিসেন্ট শিটে এগুলো সবগুলো পাবেন, রিসেন্ট লেকচার শিটে। আর এটা হচ্ছে লেকচার একে পাবেন এই টপিকটা, এগুলো একটু দেখাশোনা করেন। তারপর লেকচার 13 নাম্বার লেকচার যেটা আছে, 14 নাম্বার লেকচার যেটা আছে, 14 নাম্বার লেকচারে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই টপিকটা পাবেন আপনি 14 নাম্বার লেকচারে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে অতীত ইতিহাস ডিপার্টমেন্ট প্রতিষ্ঠাকালীন যে ইতিহাস, সেগুলো পাশাপাশি সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলো ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আমার বিশেষ এখান থেকে একটি প্রশ্ন আসবে এবং প্রত্যেক বছর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তারপরে দেখেন উপজাতি, বাংলাদেশের উপজাতি নিয়ে যদি আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20-25 বছর বা 30 বছরের প্রশ্ন দেখেন, প্রায় প্রত্যেক বছরে একটা টপিক থেকে প্রশ্ন, সেটা হচ্ছে কি উপজাতি, এদের উৎসব, এদের ধর্ম, অথবা এরা কোথায় বসবাস করে, এদের উৎসব কি, এদের ধর্ম কি, এরপরে পরিবার কাঠামো অর্থাৎ মাতৃপ্রধান পরিবার যেগুলো আছে, হ্যাঁ, মাতৃপ্রধান পরিবার, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে কোনো না কোনো বছর। এরপরে আসেন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমার বিশেষ এখান থেকে একটি প্রশ্ন আপনি কমন পাবেন। এরপরে নদ নদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নদ নদী নিয়ে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। মিলিত হওয়ার স্থান, উৎপত্তি কোথায়, তারপরে মিলিত হওয়ার স্থান, প্রবেশ মুখ, এবং আপনারা দেখেছেন সম্প্রতি বাংলাদেশ এবং ভারত সীমান্ত যেটা আছে, এই সীমান্তে ভারত আমাদের এই যে আন্তঃসীমান্ত নদী যেগুলো আছে, সবগুলো নদীর মুখে বাঁধ দিচ্ছে। এই বাঁধগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। বিশেষ করে এই যে আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পর গত আগস্টে এই যে আপনার ভারতের ডম্বুর বাঁধ, এরপরে পানি ছেড়ে দেওয়ার ফলে আমাদের পূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই কারণে এই বাঁধগুলো নিয়ে একটু দেখবেন। ডম্বুর বাঁধ, ফারাক্কা বাঁধ, টিপাই মুখ বাঁধ, তারপরে হচ্ছে কি আপনার গজলডোবা বাঁধ, এই যে বাঁধগুলো আছে, এই বাঁধগুলো নিয়ে একটু পড়াশোনা করেন। এরপরে আসেন প্রাচীন বাংলার জনপদ ও রাজধানী। আপনি দেখেন বিগত বছরের আপনি যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন, বিগত 20 বছরের প্রশ্ন দেখেন, 20 বছরের যদি প্রশ্ন দেখেন, 20 বছরের মধ্যে 18 থেকে 19 বার পরীক্ষায় প্রশ্ন এসেছে এই টপিকটা থেকে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব প্রিয় একটা টপিক হচ্ছে কি প্রাচীন বাংলার জনপদ ও রাজধানী। এরপর যে বিষয়গুলো আছে এগুলো নিজেদের মতো করে দেখে নিন। বিশেষ করে এই যে বাংলায় আগত পরিবাজকদের নাম, ইংরেজ শাসনামল, এই বিষয়গুলো একটু দেখাশোনা করুন বাংলাদেশ বিষয়াবলী থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার যে বিষয়গুলোতে এই মুহূর্তে, সেটা হচ্ছে কি জুলাই বিপ্লব প্রশ্ন একটা কমন পাচ্ছেন ইনশাল্লাহ। এরপরে এখান থেকে একটা প্রশ্ন আসতেছে, এখান থেকে আসতেছে, এই প্রত্যেকটা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো। আপনি এই টপিকগুলো যদি ভালো করে পড়াশোনা করতে পারেন, তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6টা প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি আমাদের পরে আর কি দেখা যায়। একটা সময় বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ প্রচুর প্রশ্ন আসতো। আমরা বিভিন্ন সময় ক্লাসে বলে দিয়েছি আবার কোন বিষয়গুলো দেখতে হবে। বিশেষ করে ভাষা আন্দোলন দেখবেন, তারপরে যুক্তফ্রন্ট নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো আছে, বিশেষ করে এই যে ব্রিগেড ফোর্স যেগুলো আছে, এই ব্রিগেড ফোর্সগুলো একটু ভালো করে দেখাশোনা করেন। এবং মুক্তিযুদ্ধভিত্তিক যে গ্রন্থ আছে, উপন্যাস আছে, নাটক আছে, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করেন। এরপরে আসেন শিল্প সংস্কৃতি ঐতিহ্য, এটা আপনার লেকচার 14-তে আছে। হ্যাঁ, লেকচার 14 নাম্বার লেকচারে আছে এই টপিকটা, শিল্প সংস্কৃতি ঐতিহ্য, বিখ্যাত কিছু বাংলা গান, তারপরে ঐতিহ্যবাহী গান, বিখ্যাত কিছু বাংলা গান আছে, ঐতিহ্যবাহী গান আছে। ঐতিহ্যবাহী গান বলতে ওই যে জারি গান, সারি গান, ভাওয়ালি গান, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, এই যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখেন। চিত্রকর্ম, প্রত্যেক বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন আসতেছে এগুলো নিয়ে। এই চিত্রকর্ম নিয়ে
চিত্রকর্ম, বিশেষ করে জৈনুল আবিদিন, এস এম সুলতান এবং কামরুল হাসান, এই তিনজন ব্যক্তির চিত্রকর্ম নিয়ে একটু পড়াশোনা করেন। আমার বিশ্বাস এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন। অধরা সংস্কৃতির ঐতিহ্য বা বিশ্ব ঐতিহ্য আমাদের সাম্প্রতিকের সিটে এগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, সেখান থেকে একটু ভালো করে পড়াশোনা করে নিন। হ্যাঁ, তাহলে দেখেন কি বললাম, বিখ্যাত কিছু বাংলা গান, এই গানগুলো একটু বাংলা গানগুলো যেগুলো আছে আমাদের লেকচার 14তে আছে। এই টপিকটা পুরোটা, এই পুরো টপিকটা লেকচার 14তে আছে, 14 নম্বর লেকচারে আছে এটা। এগুলো একটু ভালোভাবে দেখেন, আশা করি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। এরপরে দেখেন আমাদের লেকচার 2 এই টপিকগুলো আছে। লেকচার 2-এ এই যে কৃষি পণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ আবার পরীক্ষার জন্য। এবং আরেকটা হচ্ছে কি জিআই পণ্যের আপডেট, অর্থাৎ 30 ডিসেম্বর পর্যন্ত যে আপডেট আছে এগুলো আমাদের সাম্প্রতিকের শীটে দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, যে আপনার সর্বশেষ জিআই পণ্য কোনটা, প্রথম জিআই পণ্য, তারপর আপনার দ্বিতীয় জিআই পণ্য, সর্বশেষ জিআই পণ্য, বিশেষ করে জিআই পণ্যের স্বীকৃতি দেয় কারা, এই বিষয়গুলো নিয়ে একটু দেখাশোনা করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে কৃষি পণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান, জিআই পণ্য। এরপর যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন উন্নত জাতের শস্য। হ্যাঁ, উন্নত জাতের শস্য নিয়ে একটু দেখতে পারেন। এরপর দেখেন স্থাপত্য ভাস্কর্য, এটাও আছে লেকচার 14-তে। আছে স্থাপত্য ভাস্কর্য, এক পৃষ্ঠায় আছে সবগুলো। দেখেন এই যে চিত্রকর্ম, এরপরে স্থাপত্য ভাস্কর্য, একই পৃষ্ঠায় আছে এই বিষয়গুলো। তো এগুলো একটু ভালোভাবে দেখেন। বিশেষ করে যেমন গত বছর পরীক্ষায় প্রশ্ন এসেছিল মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি। হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। বিশেষ করে এবার আমার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোনো একটা প্রশ্ন আসতে পারে ভাস্কর্য নিয়ে। তারপরে আসেন এই বিল, হাওর এবং দ্বীপ, এগুলো নিয়ে। বিশেষ করে এই যে বাংলাদেশের দ্বীপগুলো আছে এবং বিলগুলো আছে, হ্যাঁ, বিল, হাওর এবং দ্বীপ, এই দ্বীপগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে দেখেন কয়েকটা দ্বীপ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, যেমন সেন্ট মার্টিন দ্বীপ, হ্যাঁ, তারপরে নিঝুম দ্বীপ, তারপরে আপনার এই যে সবচেয়ে বড় দ্বীপ ভোলা, তারপরে আপনার কি মহেশখালী, কুতুবদিয়া, এই যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলো নিয়ে একটু পড়াশোনা করেন। আর হচ্ছে জনশুমারের রিপোর্টটা একটু 2 স্টার মার্ক রাখতে পারেন, প্রশ্ন আসতে পারে এই টাইপের। তবে দ্বীপ এই টপিকটা একটু ভালো করে দেখবেন। তারপরে আছে কি দেখেন জাতীয় বাজেট। আপনারা খেয়াল করলে দেখেন, এটা আমি অনেক আগে আপনাদেরকে বলতেছি কি কি পড়তে হবে। আপনারা দেখেছেন যে অলরেডি বিউপির পরীক্ষায় এই জাস্ট 5টা পয়েন্ট থেকে 2টা প্রশ্ন কমন আসছে। জাতীয় বাজেট 24-25 থেকে মোট বাজেট কত, করমুক্ত আয় সীমা কত, জনপ্রশাসনে বরাদ্দ কত, শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ কত, এই বিষয়গুলো একটু ভালো করে দেখাশোনা করেন। আশা করি প্রশ্ন কমন পেয়ে যাবেন। তারপর আরো অনেক বিষয়, মানে গুরুত্বপূর্ণ যে ইস্যুসগুলো আছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পড়াশোনা করতে হবে, সেই বিষয়গুলো আমরা আমাদের ওই যে সাম্প্রতিকের লেকচার শিটে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নেবেন। অর্থনৈতিক সমীক্ষা, এটাও সাম্প্রতিকের শিট থেকে দেখবেন, রিসেন্ট। হ্যাঁ, এগুলো দেখবেন হচ্ছে কি রিসেন্ট থেকে একটু পড়াশোনা করবেন, এগুলো এই বিষয়গুলো রিসেন্ট থেকে পড়াশোনা করবেন। হ্যাঁ, এটাও রিসেন্ট থেকে পড়াশোনা করবেন, এই রিসেন্ট বিষয় থেকে পড়াশোনা করবেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, খুব শীঘ্রই আশা করি, আমি এটা লিখে দিয়েছি, টাইপ করে দিয়ে দিয়েছি আমাদের সম্মানিত নির্বাহী পরিচালকের কাছে, যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার দায়িত্ব লাভ করেছে কিনা, কোনো বাংলাদেশি দায়িত্ব বা পুরস্কার পদক এগুলো লাভ করেছে কিনা, এগুলো 1 পৃষ্ঠার একটা টাইপ করে দিয়ে দিয়েছি। আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সেই বিষয়টা। এছাড়া আপনারা আমাদের আমরা যখন লেকচার শিট পড়াইছি তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো এগুলো একটু দেখেন ভালো করে। হ্যাঁ, এগুলো একটু দেখেন। বিশেষ করে আমরা জানি যে এই যে সার্কের মহাসচিব বর্তমানে বাংলাদেশি, তারপরে আপনার বিমস্টেকের পরবর্তী সভাপতি হবে বাংলাদেশ। এরপরে আপনার এই যে জাতিসংঘের কিছু সংস্থা ইউএনডিপি, ইউএনএফপি, ইউএনওপিএস, এগুলোর সভাপতি দায়িত্ব পালন করেছে 24 সালে বাংলাদেশ। এরকম যে গুরুত্বপূর্ণ ইস্যুসগুলো আছে এগুলো আমি আলাদা করে আমি গতকালকে টাইপ করে আমাদের পরিচালক ভাইয়ের কাছে দিয়েছি। সম্ভব হলে আমি বলে দিব ভাইকে, যাতে আপনাদেরকে একটু দিয়ে দেয় বিষয়গুলো। সর্বশেষ ঘোষিত, এবার যদি আসি পরীক্ষায় দেখেন এই যে নদী বন্দর, ইপিজেড, পৌরসভা, গ্যাস ক্ষেত্র, এই বিষয়গুলো একটু ভালো করে পড়াশোনা করেন। হ্যাঁ, সর্বশেষ ঘোষিত, পরীক্ষায় প্রশ্ন আসে সাম্প্রতিক হিসাবে, যে আপনার সর্বশেষ গঠিত সিটি কর্পোরেশন, উপজেলা, থানা, পৌরসভা, গ্যাস ক্ষেত্র, শিক্ষা বোর্ড, বিভাগ, নদী বন্দর, স্থল বন্দর। হ্যাঁ, ইপিজেড, বিশেষ করে নদী বন্দর, আপনারা জানা যে এই 54তম নদী বন্দর হয়েছে কোনটা, আপনার ওই যে সন্দ্বীপ। এর পৌরসভা 330তম পৌরসভা শ্যামনগর, সাতক্ষীরা। গ্যাস ক্ষেত্র ভোলা, ইলিশা 29তম গ্যাস ক্ষেত্র, এই যে বিষয়গুলো আছে। ইপিজেড, নবম ইপিজেড, এই যে আপনার এই কোথায় হচ্ছে, পটুয়াখালীতে হচ্ছে। এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন।
তারপরে দেখেন বাংলাদেশ বিষয়াবলীর লাস্ট কয়েকটা টপিক বলে দিই। দেখেন রিপোর্ট সমীক্ষা পরীক্ষায় প্রশ্ন আসে। রিপোর্ট সমীক্ষা থেকে কি আসে দেখেন, আমরা কিছু রিপোর্ট সমীক্ষা রিসেন্ট টপিকে দিয়ে দিয়েছি, এটা রিসেন্ট হিসাবে, হ্যাঁ রিসেন্ট লেকচার এটা দিয়ে দিয়েছি, একবার আপডেট সর্বশেষ যে আপডেট রিপোর্ট সমীক্ষাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। প্রকাশককে, শীর্ষ দেশ, সর্বনিম্ন দেশ এবং বাংলাদেশের অবস্থানে 4টা বিষয় একটু পড়াশোনা করে নেবেন। হারানো মানুষ খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এটা থেকে। যেমন দেখেন আমি আপনাদেরকে বলি, যেমন সাম্প্রতিক সময়ে এই যে হেলাল হাফিজ, বাংলাদেশের হেলাল হাফিজ মৃত্যুবরণ করেছেন, তাই না? হেলাল হাফিজ, কবি হেলাল হাফিজ, প্রেম ও দ্রোহের কবি বলা হয় ওনাকে। ওনার যে বিখ্যাত কবিতার লাইন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এরকম যে উক্তিগুলো আছে, হ্যাঁ। তারপরে তার যে কবিতার গ্রন্থ যে জ্বলে আগুন জ্বলে, এই হেলাল হাফিজ নিয়ে পড়াশোনা করবেন। জাকারিয়া পিন্টু, হ্যাঁ, এই যে নামগুলো আছে, জাকারিয়া পিন্টু, হেলাল হাফিজ, এরপরে আছে কে আপনার এই যে আবু জাফর মুক্তিযুদ্ধভিত্তিক একটা গান, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, এরকম বিখ্যাত গানের সুরকার আবু জাফর মৃত্যুবরণ করেছেন। জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরে শিবনারায়ণ দাস, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস, ইনি মৃত্যুবরণ করেছেন। এরকম হারানো মানুষ যারা আছে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন। এরপরে দেখেন আমাদের পরের এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আমরা গত বছর এটা দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে প্রশ্ন আসবে। আল্লাহর রহমতে গত বছর 3টা প্রশ্ন কমন আসছে এখান থেকে। তো এই বছরের জন্য কি দেখতে পারেন, এই বছরের জন্য টার্গেট রাখতে পারেন এই যমুনা রেল সেতু খুব শীঘ্রই এটা উদ্বোধন হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা দেখতে পারেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পিপিপি প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তারপরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, খুব আলোচিত এবার পরীক্ষার জন্য মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। আর এই সবগুলো পাবেন কোথায়? রিসেন্ট লেকচার যেটা আছে, হ্যাঁ, এই রিসেন্টের লেকচারে আমরা এগুলো দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নেবেন। হ্যাঁ, এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবেন রিসেন্ট লেকচার থেকে, আশা করি আপনাদের এটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে প্রশ্ন, মোটামুটি ইনশাল্লাহ আমার বিশ্বাস এখান থেকে একটা নিশ্চিত প্রশ্ন আসবে এই টপিকটা থেকে। এই মধ্যপ্রাচ্যের সংকট, বিশেষ করে এই ফিলিস্তিন, ইরান, সিরিয়ার যে বিপ্লব, ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যে সংকট, লেবানন, হুতি বিদ্রোহী, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আমার বিশ্বাস আন্তর্জাতিক বিষয়াবলীর এই টপিকটা থেকে কমপক্ষে একটি প্রশ্ন আসবে ইনশাল্লাহ, কমপক্ষে একটি, আরও বেশিও থাকতে পারে। তাহলে এই বিষয়গুলো কোত্থেকে পড়বেন, কোথায় থেকে পড়বেন? আমাদের রিসেন্ট লেকচার যেটা আছে, এই রিসেন্ট লেকচারে আপনার এই বিষয়গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবগুলো বিষয় পেয়ে যাবেন। মিয়ানমার সংকট খুব গুরুত্বপূর্ণ, অলরেডি কথাবার্তা শুরু হয়েছে যে 2025 সালে মিয়ানমারের এই যে আরাকান বা রাখাইনকে কেন্দ্র করে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে একটা, তাই না? নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে এই আরাকান বা রাখাইনকে কেন্দ্র করে। খুব আলোচিত মিয়ানমার সংকটটা আমাদের এই লেকচার শিটেও আছে, আমরা সাম্প্রতিক কিছু দেওয়ার চেষ্টা করেছি, সেই বিষয়গুলো একটু দেখাশোনা করবেন। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান খুব গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা দেখেছেন যে গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে, তো সেই নির্বাচনী প্রক্রিয়া, তারপরে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইলেকটোরাল কলেজ ভোট কে কতটা পেয়েছে, কে কোন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছে, তারপরে আপনার এই যে বিভিন্ন যে সেক্রেটারি অফ স্টেট, এরপরে আপনার সেক্রেটারি অফ ট্রেজারি, এই যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ পদগুলো, এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, যুক্তরাজ্য, তারপরে হচ্ছে জাপানের যে 101তম প্রধানমন্ত্রী হয়েছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ছিল, উনি এই যে অভিশংসিত হয়েছেন সম্প্রতি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আপনার আনোয়ার ইব্রাহিম, জুলাই বিপ্লবের পর প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। থাইল্যান্ড, ইতালি, এই সবগুলো বিষয় আমরা রিসেন্ট লেকচার যেটা আছে, এই রিসেন্ট লেকচারে এগুলো খুব সুন্দর করে বৈশিষ্ট্যগুলো সহকারে দেওয়া আছে। এই রাষ্ট্রগুলো, বিশেষ করে যে কানাডা, দেখেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তার যে রাজনৈতিক দল, এই দলের নাম সহ এই বিষয়গুলো দেখবেন। হ্যাঁ, তাহলে এই টপিকগুলো সবগুলো রিসেন্টে পাবেন। এরপরে দেখেন সংবাদ সংস্থা, পরীক্ষায় প্রশ্ন আসে সংবাদ সংস্থা, সংবাদপত্র নিয়ে। বিশেষ করে এই বছর কিছু সংবাদ সংস্থা, সংবাদপত্র, সংবাদ যেগুলো আছে, যেমন বিবিসি রিপোর্ট প্রকাশ করেছে, হ্যাঁ, বিশ্বের প্রভাবশালী 100 নারীর, টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে, তারপরে নেচার জার্নাল, তারপরে ফোরবেস,
ফরবেস সহ আরও অনেকগুলো এরকম মিডিয়া আপনারা দেখেছেন, যেমন আপনার এই যে সিএনএ, আল জাজিরা, এরকম যে বিষয়গুলো দেখেছেন, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করেন সংবাদপত্র সংবাদ সংস্থা নিয়ে। গেরিলা সংস্থা, গোয়েন্দা সংগঠন যেগুলো আছে এগুলো নিয়ে আমাদের এই দুইটা টপিকে লেকচার 8-এ আছে, তাই না? সরি, লেকচার 7-এ আছে। এটা লেকচার 7 থেকে এটা একটু ভালো করে দেখেন। প্রায় প্রত্যেক বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। এবছর আসতে পারে গেরিলা সংস্থাগুলো নিয়ে। কোত্থেকে আসতে পারে? ফিলিস্তিন, তারপর লেবানন, তারপরে সিরিয়া, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু ভালোভাবে দেখাশোনা করবেন। গেরিলা সংস্থা নিয়ে পরীক্ষায় মোটামুটি শিওর থাকেন একটা প্রশ্ন আসতে পারে। এই যে এখান থেকে জাতিসংঘের মূল সংস্থা, এসডি যে আওতাধীন সংস্থা, এই যে বিষয়গুলো আছে, আমার বিশ্বাস এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই টপিকটা থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর জাতিসংঘের মূল সংস্থা, এখান থেকে অবশ্যই কমপক্ষে একটি কথার মানে কি বুঝেন? কমপক্ষে একটি মানে হচ্ছে আপনার একাধিকও আসতে পারে, তাই না? একাধিকও আসতে পারে। কমপক্ষে একটি মানে একটি তো আসবে ইনশাল্লাহ, একাধিকও আসতে পারে। এটা আসে কোথায় দেখেন? এই দুইটা টপিক আছে লেকচার 8-এ। লেকচার 8-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টপিক হচ্ছে জাতিসংঘ মূল সংস্থা, এসডি আওতাধীন সংস্থা, আন্তর্জাতিক চুক্তি, প্রোটোকল, কূটনৈতিক তৎপরতা। সামরিক বিশ্ব লেকচার 9-এ আছে। এই বিষয়টা দেখেন, লেকচার 9-এ সামরিক বিশ্ব নামে একটা টপিক আছে। সেখান থেকে কি দেখবেন? সামরিক জোট যেগুলো আছে, এরপর সাম্প্রতিক সময়ের আলোচিত ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি লেকচার 9-এ পাবেন। এগুলো নিয়ে দেখেন, আমার বিশ্বাস এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ এবার। আচ্ছা, এরপরে আসেন আমরা যেটা দেখব। গত বছর দেখেন এই একটা মাত্র টপিক থেকে আমি গত বছর এই সেম টপিকটা এখানে রাখছিলাম। এই এক টপিক থেকে গত বছর 5টা প্রশ্ন আসছে। 5টি প্রশ্ন আছে শুধু একটা টপিক থেকে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। বিখ্যাত ব্যক্তি, গ্রন্থ, উক্তি, এই যে এইটুকু পাবেন হচ্ছে কোথায়? এইটুকু পাবেন হচ্ছে আপনার লেকচার 11-তে। লেকচার 11-তে এটা পাবেন। আর সাম্প্রতিক সময়ের আলোচিত এটা পাবেন রিসেন্ট। হ্যাঁ, রিসেন্ট লেকচার যেটা আছে রিসেন্টে পাবেন এই টপিকটা, সাম্প্রতিক সময়ের আলোচিত গ্রন্থ। গত বছর আসছে এটা। হ্যাঁ, গত বছর 5টি প্রশ্ন এসেছিল। আশা করি এই বছরও আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে, 1-2টি প্রশ্ন আসতে পারে এখান থেকে। পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ আবার পরীক্ষার জন্য। হ্যাঁ, সাম্প্রতিক হিসাবে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি এই পুরস্কার। পরীক্ষায় প্রশ্ন আসে পুরস্কার থেকে, একটা না একটা প্রশ্ন আসে। কি দেখবেন? নোবেল পুরস্কার, বুকার, ইন্টারন্যাশনাল বুকার, ফিফা ব্যালন ডিওর, ফিফা বর্ষসেরা, যেটা ফিফা দ্য বেস্ট, এই যে পুরস্কারগুলো আছে এই সবগুলো টপিক আপনি পাবেন কোথায়? রিসেন্টে পাবেন। হ্যাঁ, রিসেন্ট টপিক যেটা আছে সেই টপিকগুলোতে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর, সর্বশেষ পরবর্তী সম্মেলন, এই টপিকটা এইটুকু আছে দেখেন। এইটুকু কোথায় আছে? এইটুকু আছে হচ্ছে আপনার লেকচার 8-এ আছে। আর এখান থেকে বাকি যে অংশটুকু আছে এগুলো আমরা দিয়েছি কি? আমরা দিয়েছি হচ্ছে রিসেন্টে দিয়েছি। হ্যাঁ, রিসেন্ট লেকচারে শুনেন, রিসেন্ট লেকচার যেটা আপনারা পাবেন সেখানে শুধু রিসেন্টেই না, রিসেন্টের পাশাপাশি প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একসাথে নোট করে দিয়েছি ইনশাল্লাহ। এরপরে দেখেন জাতীয় উপজাতি, লেকচার 7-এ আছে এই টপিকটা। লেকচার 7-এ এই টপিকটা আছে। দেখেন যে কি পড়তে হবে। এই বছর যেগুলো আলোচিত আছে, কুর্দি খুব আলোচিত, উইঘুর, রোহিঙ্গা, মেইতেই, কুকি, নাগা, হুতু, তুতসি, তারপরে এই মাউরি, অ্যাবরজিন, এই যে নামগুলো আছে এগুলো নিয়ে একটু ভালোভাবে দেখেন। এখান থেকে আশা করি একটি প্রশ্ন কমন পাবেন। হ্যাঁ, এটা আছে লেকচার 7-এ। খেলাধুলা এই টপিকটা বিভিন্ন লেকচারে আপনারা পড়াশোনা করে আসছেন। বাংলাদেশ বিষয়াবলিতেও দেখেছেন, আন্তর্জাতিক বিষয়াবলিতেও দেখেছেন, লেকচার 12-তেও পেয়েছেন, লেকচার 14-তেও পেয়েছেন। তবে এই রিলেটেড যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এই সবগুলো আমরা দিয়ে দিয়েছি এই রিসেন্ট লেকচারে দিয়ে দিয়েছি এটা। হ্যাঁ, রিসেন্ট লেকচারে আপনারা লেকচার 12-তে পড়াশোনা করেছেন, লেকচার 14-তে পড়াশোনা করেছেন, তারপর আমরা আবার দিয়ে দিচ্ছি, একসাথে করে দিয়েছি যে বিষয়গুলো পড়াশোনা করতে হবে। টি-20 বিশ্বকাপ ক্রিকেট হয়েছে 2024, ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিক গেমস খুব গুরুত্বপূর্ণ। খেলাধুলার সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের, খেলাধুলার সর্বশেষ পরবর্তী আসর, এই যে বিষয়গুলো আছে এই সবগুলো বিষয় রিসেন্ট লেকচারে পাবেন। আমি আবারও বলি, রিসেন্ট লেকচার শুধুমাত্র রিসেন্টই রাখা হয় না, রিসেন্টের পাশাপাশি যেগুলো প্রাসঙ্গিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আপনারা পাবেন। আশা করি আপনাদের অনেক উপকার আসবে সেই বিষয়টা। এরপরে শেষ পর্যায়ে আপনারা দেখতে পারেন এই যে বিখ্যাত লাইন ও সীমারেখা, এই যে ডোরাল লাইন খুব গুরুত্বপূর্ণ, ম্যাকমোহন লাইন, রেড ক্লিফ লাইন,
লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তারপরে দেখবেন কি দেখতে পারেন হচ্ছে সোনোরা লাইন, ব্লু লাইন, পার্পল লাইন, 9 ড্যাশ লাইন, খুব গুরুত্বপূর্ণ আবার পরীক্ষার জন্য। 49 ডিগ্রি অক্ষরেখা। গত পরশুদিন আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প কি করেছে, যে আমেরিকার নতুন মানচিত্র প্রকাশ করেছে, সেই মানচিত্রে কানাডাকে অন্তর্ভুক্ত করে ফেলছে সে। এই টাইপের একটা মানে ঘটনা ঘটাইছে তারা, এগুলো একটু দেখাশোনা করবেন। তারপরে এই যে আর একটা গুরুত্বপূর্ণ টপিক দেখেন, প্রণালীটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আবার নাও আসতে পারে, তবে এই এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে আশা করি। হ্যাঁ, আলোচিত স্থান যেগুলো আছে, আলোচিত বিতর্কিত ভূমি সীমানা, বিশেষ করে ওই যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যে সীমানাগুলো আছে, ভারত পাকিস্তান, ইসরায়েল ফিলিস্তিন, আর্মেনিয়া আজারবাইজান, চীন ভারত, তারপরে ইসরায়েলের সাথে সিরিয়া, ইসরায়েলের সাথে মিশর, ইসরায়েলের সাথে লেবানন, এই যে সীমান্তগুলো আছে এইগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। এরপর দেখবেন হচ্ছে কি এগুলো পাবেন কোথায়, এটা পাবেন হচ্ছে আপনার লেকচার কততে আছে, এটা লেকচার 6-এ আছে এই টপিকটা। এই সবগুলো এখানে যা আছে এই সবগুলো টপিক লেকচার 6-এ পাবেন। হ্যাঁ, লেকচার 6-এ এই সবগুলো টপিক আছে। এরপর এই যে টপিকটা লেকচার 5 থেকে, লেকচার 5-এ আছে দেখেন গ্রহ, হ্যাঁ, সৌরজগতের গ্রহ উপগ্রহ, এরপরে পৃথিবীর গতি, চন্দ্র বিজয়। আর বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আপনি কোথায় পাবেন, এই অংশটুকু আপনি পাবেন হচ্ছে আপনার লেকচার কততে, লেকচার 10-এ। লেকচার 10-এ এই বিষয়গুলো আপনি পেয়ে যাবেন। যে পরিবেশ বলতে এখান থেকে জীবাশ্ম, নবায়নযোগ্য জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, পরিবেশ বিষয়ক সম্মেলন, প্রোটোকল, এই যে বিষয়গুলো আছে এগুলো একটু আমাদের পড়াশোনা করতে হবে। এরপর আসেন মৌলিক বিষয়াবলী। যদি প্রশ্ন আসে, আমি আবারও বলতেছি, যদি প্রশ্ন আসে মৌলিক বিষয়াবলী থেকে, দেখেন প্রশ্ন আসবে কোথা থেকে, সুশাসন থেকে প্রশ্ন আসবে, অথবা আইনের উৎস, অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, বিভিন্ন বিপ্লব নিয়ে এখানে আসে এবং সভ্যতা নিয়ে আসে, এই বিষয়গুলো একটু দেখেন। এটা আছে কোথায়, লেকচার 9-এ। অনেক বড় লেকচার 9, সেখান থেকে আমি জাস্ট কয়েকটা বিষয় বললাম। অর্থনীতি, প্রশ্ন আসার সম্ভাবনা কম বি ইউনিটে। আমি আবারও বলি, প্রশ্ন আসার সম্ভাবনা কম বি ইউনিটে। যদিও বা আসে তাহলে আসবে কোত্থেকে, এই যে বাজার নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, চাহিদা যোগান, মুদ্রা ব্যবস্থা। এখানে মুদ্রা ব্যবস্থার মধ্যে আছে কি, মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রার অবমূল্যায়ন, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখাশোনা করবেন। তারপরে আইসিটি লেকচার 12 যেটা আছে, এটা হচ্ছে লেকচার 10। লেকচার 12 আইসিটি যে অংশটুকু আছে, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়টা একটু ভালোভাবে একটু দেখাশোনা করেন। এরপরে দেখেন সিইও অফ টেক জায়ান্ট কোম্পানি, বিভিন্ন যে কোম্পানিগুলোর বিভিন্ন ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপরে আপনার উইকিলিক্স, এই যে বিষয়গুলো আমাদের লেকচার 12-তে আছে। এদের যে প্রতিষ্ঠাতা কত সালের প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর কোথায়, বর্তমান সিইওকে, প্রতিষ্ঠাতাকে, এই বিষয়গুলো একটু পড়াশোনা করেন। আর হচ্ছে কি এব্রিভিয়েশন আইসিটি সম্পর্কিত এব্রিভিয়েশন যেগুলো আছে, এব্রিভিয়েশন বা শব্দ সংক্ষেপ যেগুলো আমরা দেখে আসছি, এই শব্দ সংক্ষেপগুলো একটু দেখাশোনা করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। শেষ মুহূর্তে যে কথাগুলো বলবো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, পরীক্ষা চলতেছে, পরীক্ষা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমাদের হাতে ঠিক 15 দিন সময় আছে। এই যে সময়টুকু আছে, এই সময়টুকু কোনোভাবেই নষ্ট করা যাবে না, মনে রাখেন। এই যে সময়টুকু আছে এই মুহূর্তে আপনি 1 মিনিট সময় নষ্ট করা মানে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের পরীক্ষার্থী যদি 1 লক্ষ থেকে থাকে, 1 মিনিট সময় নষ্ট করা মানে হচ্ছে কত, 1 লক্ষ মিনিট সময় আপনি পিছিয়ে যাচ্ছেন। 1 ঘন্টা সময় নষ্ট করা মানে হচ্ছে 1 লক্ষ ঘন্টা সময় পিছিয়ে যাচ্ছেন, যেটা রিকভার করার কখনোই সম্ভব না। এই জন্যে অবশ্যই এই মুহূর্ত থেকে বাকি যে সময়টুকু আছে এটাকে সর্বোচ্চ চেষ্টা করবেন কাজে লাগানোর জন্য, 1 মুহূর্ত সময় যেন নষ্ট না হয়। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন, পড়াশোনা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আল্লাহ তাআলা মানুষকে সফলতা দেন তার চেষ্টা অনুযায়ী, কোনো ধর্ম মাইনে আল্লাহ তাআলা সফলতা দেন না। যদি ধর্ম মাইনে সফলতা দিতেন তাহলে কখনোই ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ সফল হইতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা সফলতা কাদেরকে দেন, যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দেন। এই জন্য আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, আল্লাহ সেই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা চেষ্টা করে। এই জন্য চেষ্টা করতে থাকেন।
যে অবস্থায় আছেন, যেখানেই আছেন, নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেন বাকি 15টা দিন সময় কাজে লাগানোর জন্য। তারপরের কথা হচ্ছে, এই যে একটা উক্তি দেখতে পাচ্ছেন, সেই 2014 সাল থেকে আমি ফোকাস বিশ্ববিদ্যালয়ের কোচিংয়ে যখন ক্লাস নেওয়া শুরু করছি রেগুলার, তখন থেকে আমি প্রত্যেক ক্লাসে এই কথাটা বলে থাকি আমার স্টুডেন্টদেরকে। সেটা হচ্ছে কি দেখেন, সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। মানে হচ্ছে কি, সফলতার কোনো শেষ নাই, সফলতা একটা জার্নি, সফলতা একটা ভ্রমণ। এই জার্নি শেষ হবে কখন? মনে রাখেন, এই জার্নির শেষ কোথায়? এই জার্নির শেষ হচ্ছে, এই জার্নির শেষ কোথায়? এই জার্নির শেষ হচ্ছে যদি মৃত্যুর পর আপনি জান্নাতে যেতে পারেন। মৃত্যুর পর যদি জান্নাতে যেতে পারেন, তাহলে আপনার কি এই জার্নি শেষ। এরপরে আর সফল হওয়া দরকার নাই আপনার। আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, হিন্দু বা খ্রিস্টান ধর্মের হয়ে থাকেন, তাহলে আপনার বৌদ্ধ ধর্মের হয়ে থাকেন, যে ধর্মেরই হন, আপনাদের ধর্মীয় রীতি অনুযায়ী যে বিষয়টা আছে, যে মৃত্যুর পর অনেকের পুনর্জন্ম আছে, অনেকের স্বর্গ আছে। পুনর্জন্মটা যদি ভালো হয়, যদি আপনি স্বর্গে যেতে পারেন, তাহলেই সফলতার শেষ, এরপরে আর সফল হওয়া দরকার নাই। তাহলে মনে রাখেন, সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। আপনি দুনিয়াতে যত সফল হবেন, আপনার কাছে মনে হবে আর অনেক কিছু বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, চান্স পাওয়ার পর আপনার মনে হবে যে এখন কি হইতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি বাকরি করতে হবে। বিসিএস ক্যাডার হবেন, তখন মনে হবে যে পদোন্নতি পাইতে হবে, মন্ত্রী পরিষদ সচিব হইতে হবে। মন্ত্রী পরিষদ সচিব হয়েছেন, এরপরে আপনার মনে হইতে পারে যে না, প্রশাসন তো সামলাইলাম, এবার একটু রাজনীতি করি, এমপি হইতে মন চাইবে, অথবা ধরেন আপনার মন্ত্রী হইতে, রাষ্ট্রপতি হইতে মন চাইবে। সফলতার আসলে কোনো শেষ নাই, সফলতা একটা জার্নি। হ্যাঁ, আর এই জার্নি শেষ হবে কখন? মনে রাখেন, এই জার্নি শেষ হবে যদি মৃত্যুর পর আপনি জান্নাতে যেতে পারি, তাহলে জার্নি শেষ, এরপর আর কোনো সফলতার প্রয়োজন নাই। এরপরে আসেন প্রিয় শিক্ষার্থীরা, যে কথাটুকু বলবো সেটা হচ্ছে, দেখেন যে এই যে আপনারা কোচিং করেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন। হ্যাঁ, ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন। ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু ফার্সি পেয়েছেন, চট্টগ্রামে পেয়েছেন আইন অথবা ইকোনমিক্স, অথবা রাজশাহীতে ল পেয়েছেন, অথবা অর্থনীতি পেয়েছেন, অথবা ইংরেজি পেয়েছেন, তাহলে অবশ্যই চট্টগ্রাম বা রাজশাহীতে চলে যাবেন। যেখানে ভালো সাবজেক্ট পাবেন সেখানে একটু পড়াশোনা করার চেষ্টা করবেন, এই পরামর্শটুকু থাকবে। পাশাপাশি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানেই থাকেন, প্রচুর জ্ঞান অর্জন করবেন, প্রচুর পড়াশোনা করবেন। আপনি যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি জানবেন, আপনার আচার ব্যবহার সুন্দর হবে, দেশকে ভালোবাসা শিখবেন, মানুষের সাথে সুন্দরভাবে হাসি মুখে কথা বলতে পারবেন। আপনি দেখেন, আমাদের এক স্যার ছিল, এই স্যার এই কথাটা বলতো যে যেই গাছে ফল বেশি ধরে সেই গাছ কি ওই ফলের ভারে নুয়ে থাকে, আর যেই গাছে ফল কম ধরে সেই গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। যখন কোনো ঝড় তুফান আসে, দাঁড়িয়ে থাকা গাছটা সবার আগে ভেঙে যায়, কিন্তু ফল দেওয়া গাছটা, বেশি ফলের ভারে যে গাছটা নুয়ে ছিল, সেই গাছটা কি হয়, আমাদেরকে ফলও দেয়, নিজেও টিকে থাকে। এদের প্রচুর জ্ঞান অর্জন করবেন। যত বেশি জ্ঞান অর্জন করবেন, যত বেশি পড়াশোনা করবেন, তত বেশি আপনার আচার ব্যবহার সুন্দর হবে, কথাবার্তা সুন্দর হবে, আচরণ সুন্দর হবে, হাসি মুখে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। একাডেমিক বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়াশোনা করবেন, জ্ঞান অর্জন করবেন। যদি আপনি জ্ঞান অর্জন না করেন, সেটার ফল কি হবে সেটা আমরা কম বেশি সবাই জানি, যে মৃত্যুর পর দুজন ফেরেশতা আসবে, যারা চোখেও দেখে না, কানেও শুনে না। আইসাই মানুষকে পেটানো শুরু করবে, দুনিয়াতে কেন শিখো নাই, কেন জানো নাই। এই জন্যে অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই জন্য যেখানেই থাকবেন, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, প্রচুর পড়াশোনা করবেন, জানার চেষ্টা করবেন। আর এই কথাটা একটু মনে রাখবেন, সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। আর এই জার্নির শেষ জান্নাত। জার্নির শেষ কোথায়? যদি মৃত্যুর পর আপনি জান্নাতে যেতে পারেন, তাহলে আপনার জার্নি শেষ। এরপরে আসেন যে কথাটুকু বলবো, সেটা হচ্ছে কি দেখেন, সর্বশেষ যে কথাটা বলে আপনাদের সাথে আমি আমার ক্লাস শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি দেখেন, যে জীবনে এমন কিছু করবেন যা লেখার মতো, অথবা এমন কিছু লিখবেন যা পড়ার মতো। খেয়াল করে দেখেন, শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন কিছু করে গেছেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত এদের অবদান নিয়ে লেখালেখি হবে, হবে না? অবশ্যই এদের কাজকর্ম নিয়ে লেখালেখি হবে। আবার দেখেন, নজরুল, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, ফররুখ আহমেদরা এমন কিছু লিখে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ এদের লেখা পড়াশোনা করতে হবে।
তাহলে কথাটুকু মনে রেখেন, জীবনে এমন কিছু করবেন যা লেখার মতো, অথবা এমন কিছু লিখবেন যা পড়ার মতো। সবাই ভালো থাকবেন। আর মনে রেখেন, মানুষের চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহ তাআলা মানুষকে সহযোগিতা করতে থাকে। আর এই জন্য আল্লাহ তাআলার উপর সকল অবস্থায় ভরসা রাখবেন। তিনি যা করবেন সব আপনার ভালোর জন্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সফলতা কামনা করে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে সাধারণ জ্ঞানের এই যে পরামর্শটুকু দেওয়া হলো, এই পরামর্শটুকু আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।